সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। মায়োসিস 1 বা হ্রাসমূলক বিভাজন। সাধারণত মায়োসিস 1কেই হ্রাসমূলক বিভাজন বলা হয়। ইহা 4টি পর্যায়ে সম্পন্ন হয়। 1 প্রোফেজ 1, 2 মেটাফেজ 1, 3 অ্যানাফেজ 1 এবং 4 টেলোফেজ 1। প্রোফেজ 1 প্রোফেজ 1 জটিল এবং দীর্ঘস্থায়ী দশা। ইহা 5টি উপদশায় বিভক্ত। 1 লেপ্টোটিন, 2 জাইগোটিন, 3 প্যাকাইটিন, 4 ডিপ্লোটিন এবং 5 ডায়াকাইনেসিস। 1 লেপ্টোটিন। গ্রিক শব্দ লেপ্টোস অর্থ থিন বা চিকুন বা সরু এবং টেন অর্থ সুতা বা তন্তু নিয়ে লেপ্টোটিন শব্দটি গঠিত। লেপ্টোটিন এর অর্থ হলো চিকুন বা সরু সুতা। লেপ্টোটিন পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 6, এরপর 7 এবং 8, অর্থাৎ লেপ্টোটিন উপপর্যায় 8টি ধাপ উল্লেখ করা হয়েছে। লেপ্টোটিনের প্রতিটি পয়েন্ট ভিডিও সহ ব্যাখ্যা করছি। গ্রিক শব্দ লেপ্টোস অর্থ থিন বা চিকুন এবং টেন অর্থ সুতা নিয়ে লেপ্টোটিন শব্দটি গঠিত। লেপ্টোটিনের অর্থ হলো চিকন সুতা বা সরু সুতা। 1 এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হতে থাকে। এই যে কোষের নিউক্লিয়াস আকারে বড় হচ্ছে। 2 ক্রোমোজোমগুলো সরু সুতার মতো দেখায়। এই যে ক্রোমোজোম এগুলো সরু সুতার মতো দেখায়, এই জন্যই এই উপপর্যায়ের নাম হয়েছে লেপ্টোটিন বা সরু সুতা। 3 ক্রোমোজোমের জল বিয়োজন বা পানি বিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে। এই যে ক্রোমোজোম থেকে পানি বাইরে বেরিয়ে যাচ্ছে, একে বলা হয় জল বিয়োজন বা ডিহাইড্রেশন। 4 এতে ক্রোমোজোমের রং বা রঞ্জক ধারণ ক্ষমতা বেড়ে যায়। যেহেতু ক্রোমোজোমের জল বিয়োজন বা ডিহাইড্রেশন ঘটেছে, তাহলে রং বা রঞ্জক ধারণ ক্ষমতা বেড়ে যায়। এই যে রং বা রঞ্জক ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের রং গ্রহণ করে। 5 ক্রোমোজোমে ক্রোমোমিয়ার নামক দানাদার গুটি দেখা যায়। এই যে ক্রোমোজোমে দানাদার বা গোলাকার গুটি দেখা যায়, এই গুটিগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। 6 ডিএনএ তার প্রতিরূপ সৃষ্টি করে দ্বিগুণ হয়ে যায়। এই যে প্রতিটি ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে দ্বিগুণ হয়ে যাচ্ছে। 7 নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সুস্পষ্টভাবে বিদ্যমান থাকে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সুস্পষ্টভাবে বিদ্যমান আছে। 9 প্রাণীকোষে ক্রোমোজোমগুলো সেন্ট্রিওলের দিকে নিউক্লিয়ার
আবরণীর নিকটে সজ্জিত হয়। এরূপ সজ্জাকে পুষ্পবিন্যাস বা বুকে বলে। এটি উদ্ভিদ কোষ, এটি প্রাণী কোষ। প্রাণী কোষে এই যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের দিকে, যে প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে সেই দিকে নিউক্লিয়ার মেমব্রেনের নিকটে সজ্জিত হয়েছে। এটা নিউক্লিয়ার মেমব্রেন নিকটে সজ্জিত হয়েছে এবং এটা দেখতে অনেকটা পুষ্পবিন্যাসের মতো। একে বলা হয় পুষ্পবিন্যাস বা বুকে। 2. জাইগোটিন। গ্রিক শব্দ জাইগোস অর্থ জোড়া এবং টিন অর্থ সুতা নিয়ে জাইগোটিন শব্দটি গঠিত। জাইগোটিন এর অর্থ হলো জোড়া সুতা। জাইগোটিন পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এখানে 1 থেকে 2 দেখতে পাচ্ছ। পরীক্ষার খাতায় ঠিক এইভাবে লিখবে। সুন্দর নোটটি দেখে নাও। এরপর প্রতিটি ধাপ বা পয়েন্ট আমরা ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব। এখানে 1 থেকে 2, এর পরের পেজ 3 থেকে 5। এরপর 6 থেকে 7, অর্থাৎ জাইগোটিন উপপর্যায়ে এই 7টি পয়েন্ট লিখবে। প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছে যাতে তোমরা ভালো বুঝতে পারো। গ্রিক শব্দ জাইগোস অর্থ জোড়া এবং টিন অর্থ সুতা নিয়ে জাইগোটিন শব্দটি গঠিত। জাইগোটিন এর অর্থ হলো জোড়া সুতা বা জোড়া তন্তু। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো সংকুচিত, মোটা ও খাটো হয়। যে জাইগোটিন পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো সংকুচিত, মোটা এবং খাটো হচ্ছে, ফলে ভালো মতো দৃষ্টিগোচর হচ্ছে। দুই, হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ শুরু হয়। হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় পরস্পরের কাছাকাছি আসে এবং জোড়া বাঁধে। হোমোলোগাস আকার, আকৃতি ও গঠনের দিক থেকে একই রকম ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস, আর আকার, আকৃতি ও গঠনের দিক থেকে ভিন্ন ভিন্ন রকমের ক্রোমোজোমকে বলা হয় হেটারোলোগাস। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরকে আকর্ষণ করে। এই দুটি ক্রোমোজোম হোমোলোগাস এবং এটি আর এটি, এই দুটি হলো হোমোলোগাস। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরকে আকর্ষণ করছে, পরস্পরের কাছাকাছি আসছে এবং জোড়া বাঁধছে। এই যে জোড়া বাঁধলো। 3, হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া বাঁধার পদ্ধতিকে সিনাপসিস বলে। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ ঘটে, পরস্পরের কাছাকাছি আসে এবং জোড়া বাঁধে। জোড়া বাঁধার পদ্ধতিকে বলা হয় সিনাপসিস। যে প্রক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধে তাকে সিনাপসিস বলে। এই যে জোড়া বাঁধছে, এই পদ্ধতিকে বলা হয় সিনাপসিস। 4, জোড়া বাঁধার প্রক্রিয়া এক প্রান্ত হতে শুরু হয়ে অন্য প্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারের মধ্যে আরম্ভ হয়ে ধীরে ধীরে দুদিকে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। তাহলে দেখলাম যে সিনাপসিস ঘটছে, জোড়া বাঁধছে। এই জোড়া বাঁধা 3টি উপায় হতে পারে। প্রথমে জোড়া বাঁধার প্রক্রিয়াটি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হতে পারে। এই যেখানে হয়েছে, এক প্রান্ত থেকে শুরু হয়েছে এবং ধীরে 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 অন্য প্রান্তে একসাথে জোড়া বেঁধে যাবে, অথবা সেন্ট্রোমিয়ারের মধ্যে আরম্ভ হয় এবং ধীরে ধীরে দুদিকে বিস্তার লাভ করে। এটা সেন্ট্রোমিয়ার দ্বিতীয় পর্যায়।
সেন্ট্রোমিয়ারের মধ্যে এই জোড়া বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ধীরে ধীরে উভয় দিকে বিস্তার লাভ করবে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। এই চিত্রের মধ্যে এখানে এই স্থান আরম্ভ হয়েছে, এই স্থান আরম্ভ হয়েছে, আরো স্থান আরম্ভ হতে পারে, এরকম হতে পারে। এই তিনটির যে কোনো একটি প্রক্রিয়ায় সিনাপসিস বা জোড়া বাঁধার প্রক্রিয়া ঘটে থাকে। 5, এক জোড়া ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলে। এই যে এক জোড়া ক্রোমোজোম, একে বলা হয় বাইভ্যালেন্ট। এটা এক জোড়া ক্রোমোজোম, একে বলা হয় বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট শব্দের অর্থই হলো এক জোড়া। প্রতি জোড়া ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট, অথবা এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। এখানে 2 জোড়া ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এটা হল 2টি বাইভ্যালেন্ট। একটি বাইভ্যালেন্টে 2টি ক্রোমোজোম থাকে, 2টি বাইভ্যালেন্টে 4টি ক্রোমোজোম থাকে, 5টি বাইভ্যালেন্টে 10টি ক্রোমোজোম থাকে। 6, প্রতিটি কোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট গঠিত হয়। একটি কোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকবে বাইভ্যালেন্ট তার অর্ধেক হবে, কারণ 2টা ক্রোমোজোম মিলিত একটা বাইভ্যালেন্ট। যদি ক্রোমোজোম সংখ্যা 10টি থাকে তাহলে বাইভ্যালেন্ট হবে 5টি, অথবা একটি কোষে যদি ক্রোমোজোম সংখ্যা 20টি থাকে তাহলে বাইভ্যালেন্ট হবে 10টি। সবসময় ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট গঠিত হয়। এই কোষে ক্রোমোজোম 4টি, বাইভ্যালেন্ট 2টি। 7, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সুস্পষ্ট থাকে। এটা নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ, এটা নিউক্লিওলাস সুস্পষ্টভাবে বিদ্যমান আছে। 3, প্যাকাইটিন। গ্রিক শব্দ প্যাকাইস অর্থ থিক বা মোটা বা পুরু, এবং টেন অর্থ সুতা বা তন্তু নিয়ে প্যাকাইটিন শব্দটি গঠিত। প্যাকাইটিনের অর্থ হলো পুরু সুতা, মোটা সুতা। প্যাকাইটিন উপপর্যায় পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এখানে 1 থেকে 3 দেখতে পাচ্ছ, এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। এর প্রতিটি পয়েন্ট আমরা ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব। এরপরের পেজ 4 থেকে 6। এরপর 7 থেকে 10, অর্থাৎ প্যাকাইটিন উপপর্যায় 7টি পয়েন্টে উল্লেখ করা হয়েছে। এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। এখন প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছি যাতে খুব সহজে বুঝতে পারো। 1, প্যাকাইটিন হলো সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী পর্যায়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো সংকুচিত, মোটা এবং খাটো হয়। এটি দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়ের শুরুতে ক্রোমোজোমগুলো সংকুচিত, মোটা এবং খাটো হয়। এই যে মোটা এবং খাটো হচ্ছে, ফলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 2, বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি করে। এই 2টা ক্রোমোজোম একটি বাইভ্যালেন্ট, এই 2টি ক্রোমোজোম একটি বাইভ্যালেন্ট। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি করেছে। এই ক্রোমোজোমে 2টি ক্রোমাটিড, এই ক্রোমোজোমে 2টি ক্রোমাটিড, অর্থাৎ বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড দেখা যায়। প্রতিটি ক্রোমোজোম থেকে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি হলো। 3, প্রতিটি বাইভ্যালেন্টে 4টি করে ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেটার বলে। এটি একটি বাইভ্যালেন্ট, এই বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড আছে, 1, 2, 3, 4। এই অবস্থাকে বলা হয় টেটার।
এই বাইভ্যালেন্ট বা এই জোড়াতে 4টি কমাটিড আছে, 1 2 3 4, একে বলা হয় টেটার। অর্থাৎ 4টি ক্রোমোজোমকে বলা হয় টেটার বা চতুষ্টয় অবস্থা। তার একই ক্রোমোজোমের কমাটিড দুটিকে সিস্টার কমাটিড এবং ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের কমাটিড দুটিকে নন সিস্টার কমাটিড বলে। এই ক্রোমোজোম এর 2টি কমাটিড আছে, লাল বর্ণের 2টি কমাটিড, এই কমাটিড দুটি পরস্পরের সিস্টার। আবার এই ক্রোমোজোমের যে 2টি কমাটিড আছে, এই কমাটিড দুটি হলো পরস্পরের সিস্টার। কিন্তু এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম, লাল এবং সবুজ বর্ণের ক্রোমোজোম, এরা দুটি পরস্পরের সিস্টার না, কারণ এরা তো ভিন্ন ভিন্ন ক্রোমোজোম থেকে সৃষ্টি হয়েছে, এই কারণে এরা নন সিস্টার। লাল ক্রোমোজোম দুটি সিস্টার, সবুজ ক্রোমোজোম দুটি সিস্টার, কিন্তু লাল আর সবুজ ক্রোমোজোম পরস্পরের সিস্টার না, এরা নন সিস্টার। তাই বলা হয়েছে একই ক্রোমোজোমের কমাটিড দুটিকে বলা হয় সিস্টার কমাটিড, কিন্তু ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের কমাটিড দুটিকে বলা হয় নন সিস্টার কমাটিড। 5, দুটি নন সিস্টার কমাটিড পরস্পরের কাছাকাছি আসে এবং এক্স আকৃতির গঠন সৃষ্টি করে, একে কায়াজমা বলে। এই যে দুটি নন সিস্টার কমাটিড পরস্পরের কাছাকাছি আসলো এবং এক্স আকৃতির গঠন তৈরি, উপরে এবং নিচে উভয় পাশে এক্স আকৃতির গঠন তৈরি হলো, এই এক্স আকৃতির গঠনটাকে বলা হয় কায়াজমা। আবার দেখানো হচ্ছে কায়াজমা কিভাবে গঠিত হয়। এই যে এক্স আকৃতির গঠন তৈরি করলো, এটাকে বলা হয় কায়াজমা। 6, বাইভ্যালেন্টের ক্রোমাটিড গুলোর দৈর্ঘ্য কম হলে কায়াজমা গঠিত নাও হতে পারে। আবার ক্রোমাটিড গুলোর দৈর্ঘ্য বেশি হলে একাধিক স্থানে কায়াজমা সৃষ্টি হতে পারে। এই যে ক্রোমোজোমের ক্রোমাটিড, এর দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে কায়াজমা গঠিত না হতে পারে। আবার এই ক্রোমাটিডের দৈর্ঘ্য বড় হলে একাধিক কায়াজমা গঠিত হতে পারে। এখানে 2টা কায়াজমা গঠিত হয়েছে, উপরে একটা নিচে একটা। 7, এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সহায়তায় কায়াজমা অংশে নন সিস্টার ক্রোমাটিড দুটি ভেঙে যায় এবং অংশের বিনিময়। এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সহায়তায় এই যে কায়াজমা অংশে নন সিস্টার ক্রোমাটিড দুটি ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার পর এদের মধ্যে এখন অংশের বিনিময় ঘটবে। দেখা যায় যে অংশের বিনিময় ঘটে গিয়েছে, লাল ক্রোমোজোমের অংশটি সবুজ ক্রোমোজোম গ্রহণ করেছে এবং সবুজ ক্রোমোজোমের অংশটি লাল ক্রোমোজোম গ্রহণ করেছে, অংশের বিনিময় ঘটে গিয়েছে। আর এরপর অংশ বিনিময় করা ক্রোমাটিড গুলো ডিএনএ লাইগেজ নামক এনজাইমের সহায়তায় জোড়া লাগে। এভাবে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। বিনিময়কৃত অংশ লাইগেজ এনজাইম দ্বারা জোড়া লেগে যায়, ফলে অংশের বিনিময় পরিপূর্ণ হয়ে যায়। এইভাবে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। 9, কায়াজমাটায় ক্রসিং ওভারের কারণে ক্রোমোজোমগুলোর মধ্যে গুণগত পরিবর্তন সাধিত হয়। এই যেখানে ক্রসিং ওভার ঘটেছে, ক্রসিং ওভার ঘটার কারণে ক্রোমোজোমগুলোর মধ্যে গুণগত পরিবর্তন ঘটেছে। আগে যে গঠন ছিল এখন গঠনের পরিবর্তন হয়েছে। 10, এ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অবিকৃত থাকে, অর্থাৎ সুস্পষ্ট থাকে। এটি নিউক্লিয়ার মেমব্রেন, এটি নিউক্লিওলাস সুস্পষ্টভাবে বিদ্যমান আছে। ডিপ্লোটিনের অর্থ হলো ডবল সুতা বা দ্বিগুণ সুতা। ডিপ্লোটিন পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং উন্নত নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এটি প্রথম পেজ, এরপর দ্বিতীয় পেজ দেখতে পাবে। তোমরা লক্ষ্য করো, এখানে 1 থেকে 2 এর প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব।
পরের পেজ 3 থেকে 6। এইভাবেই পরীক্ষার খাতায় লিখতে হবে। এর পরের পেজ 7 থেকে 8, অর্থাৎ ডিপ্লোটিন উপপর্যায় 8টি পয়েন্টে লিখব। 8টি পয়েন্টে লিখলে সবচেয়ে ভালো হবে এবং ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রতিটি পয়েন্ট বা প্রতিটি নম্বর ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব, যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। 1, এ পর্যায়ে ক্রোমোজোমগুলো ক্রমাগত সংকোচনের ফলে আরো খাটো এবং মোটা হয়। এই যে ক্রোমোজোমগুলো ক্রমাগত সংকুচিত হচ্ছে, খাটো হচ্ছে, মোটা হচ্ছে এবং আরো ভালোভাবে দৃষ্টিগোচর হচ্ছে। 2, বাইভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ ক্ষমতা হ্রাস পায় এবং এর পরিবর্তে বিকর্ষণ শুরু হয়। সাধারণত সেন্ট্রোমিয়ারের মধ্যেই প্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ পরিলক্ষিত হয়। এই যে বাইভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোম, এর মধ্যে বিকর্ষণ শুরু হয়ে গিয়েছে। সাধারণত ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের মধ্যে সর্বপ্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ শুরু হয়। এর বাহুর মধ্যে তেমন বিকর্ষণ লক্ষ্য করা যায় না। 3, বিকর্ষণের ফলে ক্রোমোজোমগুলো একে অপর হতে দূরে সরে যেতে থাকে। তবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো সম্পূর্ণ আলাদা হতে পারে না। এই যে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে চলে যাচ্ছে, এরা হোমোলোগাস, তাই পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না, কিন্তু দূরে সরে যাচ্ছে। আবার দেখানো হচ্ছে তোমাদের সুবিধার জন্য, ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে চলে যায়। এই ছোট ক্রোমোজোমটিতে সবচেয়ে ভালো দেখা যায়। এখানে লক্ষ্য করো, ক্রোমোজোম দূরে সরে গেল, তবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারবে না। 4, দুটি কায়াজমাটার উপস্থিতিতে বাইভ্যালেন্টে একটি লুপ বা ফাঁস সৃষ্টি হয়। এই যে দুটি কায়াজমাটা, একটা দুটি কায়াজমাটা, এই কায়াজমাটার ফলে এখানে একটা ফাঁকা স্থান তৈরি হবে। এই ফাঁকা স্থানকে বলা হয় লুপ। এখানেও উপরে একটা কায়াজমা, নিচে আরো একটি কায়াজমা, তাহলে দুটো কায়াজমার মাঝখানে যে ফাঁকা স্থান তৈরি হচ্ছে, এই ফাঁকা স্থানকে বলা হয় লুপ বা ফাঁস। এই যে ফাঁস তৈরি হলো। 5, কায়াজমাটা গুলো ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যেতে থাকে। একে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ বলে। এই যে কায়াজমাগুলো, ক্রোমোজোম যেহেতু দূরে সরে যাচ্ছে, কায়াজমাও ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যাচ্ছে। উপরেরটা উপরের দিকে, নিচেরটা নিচের প্রান্তের দিকে সরে যাচ্ছে। এই যে প্রান্তের দিকে সরে গিয়েছে, একেই বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। অর্থাৎ কায়াজমা প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। 6, 2 বা ততোধিক বাহু 90 ডিগ্রি কোণে আবর্তিত হয়। তবে একটি কায়াজমা থাকলে বাহুগুলো 180 ডিগ্রি কোণে আবর্তিত হয়। এখানে দুইটি ক্রোমোজোমের মধ্যে, প্রতিটি ক্রোমোজোমের একটি করে বাহুর মধ্যে কায়াজমা সৃষ্টি হয়েছে, কায়াজমার আবর্তন ঘটেছে, ফলে এখানে 90 ডিগ্রি হয়েছে। এই ক্রোমোজোমের এই বাহু, এই ক্রোমোজোমের এই বাহু, দুইটি বাহু একসাথে যুক্ত হওয়ার কারণে এখানে 90 ডিগ্রি, উপরে 90 ডিগ্রি, এপাশে 90 ডিগ্রি, এপাশে অন্য সব দিকে 90 ডিগ্রি করে কোণ সৃষ্টি হয়েছে। কিন্তু যদি দুইটি ক্রোমোজোমের একটি করে বাহু অংশগ্রহণ করে, তাহলে 180 ডিগ্রি হবে। এটি, এই বাহুটি এই ক্রোমোজোমের বাহু এবং এই বাহুটি এই ক্রোমোজোমের বাহু, দুইটি ক্রোমোজোমের একটি করে বাহু, অর্থাৎ একটি বাহু কায়াজমায় অংশগ্রহণ করেছে, এখানে 180 ডিগ্রি, উপরেও 180 ডিগ্রি, নিচেও 180 ডিগ্রি হয়েছে।
7 এ পর্যায়ের শেষের দিকে কায়াজমাটার সংখ্যা কমে যায়। এখানে কায়াজমা যে সংখ্যক দেখা যাচ্ছে, এ পর্যায়ের শেষের দিকে কায়াজমার সংখ্যা কমে যাবে। 8 নিউক্লিয়ার মেমব্রেন অক্ষত থাকলেও নিউক্লিওলাসের বিলুপ্তির সূচনা হয়। এটা নিউক্লিয়ার মেমব্রেন, এটা অক্ষত থাকে, এটা বিলুপ্ত হয় না, কিন্তু নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে মাত্র। 5 ডায়াকাইনেসিস। গ্রিক শব্দ ডায়া অর্থ অ্যাক্রস বা বিপরীত দিক এবং কাইনেসিস অর্থ চলন নিয়ে ডায়াকাইনেসিস শব্দটি গঠিত। ডায়াকাইনেসিস এর অর্থ হলো বিপরীত দিকে চলন। ডায়াকাইনেসিস উপপর্যায়টি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এখানে 1 থেকে 3 এর পরবর্তী পৃষ্ঠায় আরো দেখা যাবে। পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। আমরা এখন এর প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব। এর পরের পৃষ্ঠা 4 থেকে 6। ডায়াকাইনেসিস পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা দেখানো হলো 1 থেকে 6 পর্যন্ত। এখন 1 থেকে 6 পর্যন্ত ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছি। 1 এ পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো খাটো এবং মোটা হয়। এই যে ক্রোমোজোমগুলো আরো খাটো এবং মোটা হচ্ছে। 2 কায়াজমাটাগুলোর সর্বাধিক প্রান্তীয়করণ ঘটে। এখানে কায়াজমার সবচেয়ে বেশি প্রান্তীয়করণ ঘটেছে। আরো যদি প্রান্তীয়করণ ঘটে বা আরো যদি দূরে সরে যায়, তাহলে এখানে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এর চেয়ে আর বেশি প্রান্তীয়করণ ঘটা সম্ভব না। সর্বাধিক প্রান্তীয়করণ ঘটেছে। 3 বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের উপর ধাত্র বা ম্যাট্রিক্স জমা হওয়ার কারণে ক্রোমাটিডগুলোকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা যায় না। এখানে ধাত্র বা ম্যাট্রিক্স জমা হয়, তাই ক্রোমাটিডগুলোকে পৃথক পৃথক ভাবে চিহ্নিত করা যায় না। 4 বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরিধির দিকে সরে যায়। এই যে বাইভ্যালেন্ট, দুটা বাইভ্যালেন্টই এই নিউক্লিয়াস থেকে দেখো ধীরে ধীরে পরিধির দিকে সরে যাচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন দিকে সরে যাচ্ছে, কেন্দ্র থেকে ধীরে ধীরে পরিধির দিকে যাচ্ছে। এই যে পরিধির দিকে চলে গেল। তোমাদের সুবিধার জন্য আবারও দেখানো হচ্ছে কিভাবে বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্র থেকে পরিধির দিকে সরে যাচ্ছে। দেখতে পাচ্ছ পরিধির দিকে সরে গেল। 5 এ সময় ক্রসিং ওভারের মাধ্যমে বিনিময়কৃত অংশ দৃশ্যমান হয়। এই যে বিনিময়কৃত অংশ এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, এদের মধ্যে কোন অংশটুকু বিনিময় ঘটেছে। 6 এ পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার পর্দাও অপসারিত হয়ে যায়। এ পর্যায়ের শেষের দিকে ডায়াকাইনেস পর্যায়ের শেষের দিক। এই সময় দেখো নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে বা অপসারিত হয়ে যাচ্ছে। সূর্য ডুবার মতো ডুবে যাচ্ছে। একেবারে শেষ পর্যায়ে এখন ধীরে ধীরে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস অদৃশ্য হয়ে গেল। 2 মেটাফেজ 1। গ্রিক শব্দ মেটা অর্থ মধ্যবর্তী
এবং ফেজ অর্থ দশা নিয়ে মেটাফেজ শব্দটি গঠিত। মেটাফেজ শব্দের অর্থ হল মধ্যবর্তী দশা। পরীক্ষার হলে মেটাফেজ 1 কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং আকর্ষণীয় নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। ভালো মতো লক্ষ্য করো, পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। আমরা এর প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব। মেটাফেজ 1 এর পয়েন্টগুলো ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছি, এতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। 1, এ পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো মোটা ও খাটো হতে থাকে। ক্রোমোজোমগুলো আরো মোটা, আরো খাটো হচ্ছে এবং স্পষ্টভাবে দৃষ্টিগোচর হচ্ছে। 2, বাইবেল্যান্ডের প্রতিটি সেন্ট্রোমিয়ার বিষুবীয় রেখা হতে সমদূরে মেরুর দিকে অবস্থান করে। এটি বিষুবীয় রেখা বা বিষুবীয় অঞ্চল। বাইবেল্যান্ডের প্রতিটি সেন্ট্রোমিয়ার বিষুবীয় হতে সামান্য দূরে বা সমদূরে এই মেরুর দিকে অবস্থান করছে। বিষুবীয় রেখা হতে এটু মেরুর দিকে অবস্থান করছে, এটু মেরুর দিকে অবস্থান করছে, তবে সমদূরে অবস্থান করছে। এই বাইবেল্যান্ডের দুটি ক্রোমোজোমও সমদূরে অবস্থান করছে। 3, সেন্ট্রোমিয়ারের ট্যাক্সন ফাইবারের সাথে যুক্ত থাকে। ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়। এই সেন্ট্রোমিয়ারটি এই ট্যাক্সন ফাইবারের সাথে যুক্ত আছে। একে বলা হয় ট্যাক্সন ফাইবার, ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু। প্রতিটি সেন্ট্রোমিয়ার ট্যাক্সন ফাইবারের সাথে যুক্ত আছে। এ সময় ক্রোমোজোমের ভিতরে লুপ বা ফাঁস দেখা যায়। এই ফাঁকা স্থানটাকে বলা হয় লুপ বা ফাঁস। এখানেও একটি লুপ বা ফাঁস আছে, এখানেও লুপ বা ফাঁস আছে এবং এখানেও লুপ বা ফাঁকা স্থান আছে। 4, এ পর্যায়ের শেষের দিকে ট্যাক্সন ফাইবারের টানে বাইবেল্যান্ডের ক্রোমোজোম দুটি পৃথক হয়ে যায়। এই যে ট্যাক্সন ফাইবার টানছে, এর টানে ক্রোমোজোম দুটি পৃথক হয়ে যাচ্ছে, বারবার দেখানো হচ্ছে। 3, অ্যানাফেজ 1। গ্রিক শব্দ অ্যানা অর্থ গতি এবং ফেজ অর্থ দশা নিয়ে অ্যানাফেজ শব্দটি গঠিত। অ্যানাফেজ এর অর্থ হলো গতির দশা। পরীক্ষার খাতায় অ্যানাফেজ 1 দশা কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এইভাবেই পরীক্ষার খাতায় লিখতে হবে। এখানে 1 থেকে 5 পর্যন্ত দেখানো হয়েছে। 1 থেকে 5 পর্যন্ত ভিডিও চিত্র সহ একে একে ব্যাখ্যা করব, যাতে খুব সহজে বোঝা যায়। 1, এ পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায়। এই যে হোমোলোগাস ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে গিয়েছে, আগে একসাথে যুক্ত ছিল, পরে পরস্পর থেকে পৃথক হয়ে গিয়েছে। 2, ক্রোমোজোম সূত্রের সংকোচন এবং কাণ্ডদেহের প্রসারণ ঘটে। এটি ক্রোমোজোম সূত্র, এই সুতার সংকোচন ঘটে আর ক্রোমোজোমের কাণ্ডদেহ প্রসারণ ঘটে। এই যে ক্রোমোজোমের কাণ্ডদেহের প্রসারণ দেখানো হচ্ছে, ক্রোমোজোম প্রসারিত হচ্ছে।
3, ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। এখানে ক্রোমোজোম সূত্রের আকর্ষণ ঘটে, সংকোচন ঘটে এবং কাণ্ডদেহের প্রসারণ ঘটে। এই দুইটি কারণে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। বিপরীত মেরুর দিকে চলছে, বারবার দেখানো হচ্ছে। 4, মেরুচলনের সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। মেরুচলন ঘটছে, মেরুচলনের সময় এটি সেন্ট্রোমিয়ার অগ্রগামী আগে থাকে আর বাহুগুলো পিছনে থাকে, একে বলা হয় অনুগামী। সকল ক্রোমোজোমেরই সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহু অনুগামী। 5, মেরু অঞ্চলে পৌঁছালে ক্রোমোজোমগুলো ইংরেজি ভি, এল, জে বা আই অক্ষরের মতো দেখায়। ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলের নিকটে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় এগুলা দেখতে কোনোটি ভি অক্ষরের মতো, কোনোটি এল, জে বা আই অক্ষরের মতো। 4, টেলোফেজ 1। গ্রিক শব্দ টেলো অর্থ শেষ এবং ফেস অর্থ দশা নিয়ে টেলোফেজ শব্দটি গঠিত। টেলোফেজ শব্দের অর্থ হলো শেষ দশা, একে অন্তঃপর্যায়ও বলা হয়। টেলোফেজ পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। খুব ভালো মতো লক্ষ্য করো, এইভাবেই পরীক্ষার খাতায় লিখবে। এখানে 1 থেকে 3, এরপর 4 থেকে 7, এই 7টি পয়েন্ট আমরা ভিডিও সহ ব্যাখ্যা করব। 1, টেলোফেজ 1 হলো প্রোফেজ 1 এর শেষ পর্যায়। ক্রোমোজোমগুলো বিপরীত দুই মেরুতে স্থিরভাবে অবস্থান করে। যে ক্রোমোজোম বিপরীত দুই মেরুতে স্থিরভাবে অবস্থান করছে। 2, ক্রোমোজোমের পানি যোজন বা পানি শোষণ বা হাইড্রেশন ঘটে। ক্রোমোজোমগুলো পানি শোষণ করছে বা গ্রহণ করছে, একে বলা হয় পানি যোজন বা হাইড্রেশন। 3, ক্রোমোজোমের রঞ্জক বা রং ধারণ ক্ষমতা কমে যায়। যেহেতু ক্রোমোজোম পানি গ্রহণ করছে বা পানি যোজন করছে, তাই ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা বা রঞ্জক ধারণ ক্ষমতা কমে যাবে। 4, ক্রোমোজোমগুলোর কুণ্ডলী বা প্যাচ খুলে যায় এবং লম্বা, সরু ও অস্পষ্ট হয়ে যায়। ক্রোমোজোমগুলো ধীরে ধীরে অস্পষ্ট বা অদৃশ্য হওয়ার মতন ঘটনা ঘটছে। 5, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস এর পুনরায় আবির্ভাব ঘটে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটছে, বারবার দেখানো হচ্ছে যাতে ভালো মতো বুঝতে পারো। 6, দুই প্রান্তে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয়। যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটেছে,
তাই দুই প্রান্তে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। 7, অনেক প্রজাতিতে টেলোফেজ এক পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটে, অর্থাৎ কোষের বিষুবীয় অঞ্চলে কোষ প্লেট সৃষ্টি হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। অপত্য কোষে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। অনেক প্রজাতিতে টেলোফেজ ঘটে না। কোনো কোনো প্রজাতি টেলোফেজ ঘটে, আবার কোনো কোনো প্রজাতি টেলোফেজ ঘটে না। এখানে সাইটোকাইনেসিস ঘটনা দেখানো হচ্ছে। সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হচ্ছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।